নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বারাজার একটা স্পেশাল এপিসোড ইবনে খালদুনের একটা তত্ত্ব নিয়ে। তো তত্ত্বটা আসাবিয়া তত্ত্ব। আসাবিয়া সম্পর্কে আমরা যারা দিন দুনিয়ার খোঁজ খবর রাখি তারা মোটামুটি সবাই জানি আসাবিয়া বিষয়টা কি, আমাদের কনসেপ্ট আছে। তারপরও ইদানিং আমরা বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত তারা প্রত্যেকে আসাবিয়া কথাটা অনেকবার শুনছি আমরা, বিশেষ করে নেগেটিভ অর্থেই শুনছি। তো ইবনে খালদুনের আসাবিয়া তত্ত্ব আজকে আমার আলোচ্য বিষয়। তো এই প্রসঙ্গে আমি ভূমিকা একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে ইবনে খালদুনের আসাবিয়াটা আমি কোনো মতে আজকে কুলে আলাইতে পারি, কিন্তু ইবনে খালদুন আলোচনা করাটা, শেষ করাটা বা ইবনে খালদুনের আলোচনা আসাবিয়া সম্পর্কিত যে আলোচনা, সেই আলোচনার গভীরে পৌঁছানো এক সেশনে সম্ভব না। কেন? আমি ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে কই। তুর্কিদের ভিতরে যখন পুনর্জাগরণ হয়, আধুনিক তুরস্কের পুনর্জাগরণ, মানে আমি কামাল আতাতুর্ক না, কামাল আতাতুর্কের একটা স্থায়ী দুঃশাসন বা তুর্কি বিধ্বংসী তুরস্ক এর প্রভাব মুক্ত হওয়ার জন্য তুর্কি জ্ঞানতাত্ত্বিকরা যখন একটা মুভমেন্ট শুরু করলেন, জ্ঞানতাত্ত্বিক বা তুর্কি জাগরণ আন্দোলন শুরু করলেন, সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি তারা যাকে নিয়ে কাজ করেন তিনি হচ্ছে ইবনে খালদুন। আমরা ফলাফল দেখি আজকে যে ইবনে খালদুন ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটি আছে ওদের এখানে। মজার একটা ব্যাপার হলো ইবনে খালদুন নিয়ে প্রথম সবচেয়ে বেশি যে আধুনিক তুর্কি বা সমসাময়িক তুর্কিদের মধ্যে যিনি কাজ করছেন তিনি হচ্ছেন রিসেপ শ্যানতুর্ক, ওনার নাম যদি আমার ভুল না হয়, বা রজব শ্যানতুর্ক। এরকম অনেকজন, আমরা ইব্রাহিম কালিনের নাম জানি, ইব্রাহিম কালিনের অনেক লেকচার আমরা ইতিমধ্যে দেখছি, নেটেই পাওয়া যায়। আচ্ছা, আমরা আহমেদ দাউদগ্লুর নাম তো শুনছি সবাই। মজার ব্যাপার হচ্ছে ওনারও ইবনে খালদুন নিয়ে কাজ আছে। ইবনে খালদুন নিয়ে অনেকের কাজ আছে, কিন্তু ওনাদের কাজের যে প্যারাডাইম, মানে ওনারা যেই প্যারাডাইমে কাজ করছেন সেটার সেন্টারে ওনারা সবসময় ইবনে খালদুনকে বসায় রাখছেন। একেবারে তুর্কি বা আধুনিক বর্তমান তুর্কি, সমসাময়িক তুর্কি, আমরা যেই তুর্কির এখন দেখি, যে তুর্কির দেখে আমরা আশান্বিত হই, সেই তুর্কি নিয়ে যতজন কাজ করছে, হোক সে পলিটিশিয়ান, হোক সে প্লেয়ার, হোক সে মিসাইল বিজ্ঞানী, হোক বুদ্ধিজীবী, জ্ঞানতাত্ত্বিক, একাডেমিশিয়ান, প্রত্যেকেই দেখবেন ইবনে খালদুন নিয়ে দেখবা তোমরা যে যথেষ্ট কাজ আছে সবার, কমপক্ষে লেকচার আছে, আন্তরিকতা আছে। এটা একটা কারণ আছে, আমি ওই কারণটা বলতে যেতেছি ভিন্ন কারণে, আমার পরবর্তী আলোচনা বোঝার সুবিধার্থে। আমি বিয়া নিয়ে কথা বলবো, তবে বিয়া নিয়ে কথা বলার আগে আমাকে যে ভূমিকাটা দিতেই হবে ইবনে খালদুন নিয়ে। ইবনে খালদুনের জন্ম মৃত্যু এসব আমি কইতাছি না, তিউনিসিয়া জন্ম, এইসব আমি বাদ দিয়ে কইতাছি। ইবনে খালদুনের চিন্তার স্টাইলটা বা ইবনে খালদুনের কাজের স্টাইলটা হলো এরকম। ইসলামের প্রাথমিক যুগে, ইসলামী সভ্যতা যখন দুনিয়াতে সর্বব্যাপী রূপে আসছে, তখন কিন্তু মুসলমানদের কোনো জ্ঞানতাত্ত্বিক কাজ নাই, কারণ রসুল একদম জিরো থেকে শুরু করছে, একদম জিরো। পৃথিবী এখন পর্যন্ত যতজন মহামানব তৈরি করছে, যতজন বিশ্ব বিজেতা, যতজন প্রভাবশালী মানুষ তৈরি করছে, তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এবং তার সাহাবীরা হচ্ছেন একমাত্র যারা কিনা একদম উজান সাঁতরায়া গেছে। অর্থাৎ পৃথিবী তাদের বৈরী ছিল, প্রস্তুত ছিল না। পৃথিবী তাদের বৈরী ছিল, তখন তারা এই বৈরিতার বিরুদ্ধে মোকাবেলা করে নতুন একটা কিছু পৃথিবীতে সামনে নিয়ে আসছেন। রসুল কিন্তু কেবলমাত্র আইডিওলজি আনেন নাই, যেমন কিনা বুদ্ধদেব আনছেন। রসুল কেবলমাত্র বিজেতা না, যেভাবে কিনা জেঙ্গিস খান। রসুল একজন আইডিয়া আনছেন, বিজেতা। আবার রসুল একজন ধর্মতাত্ত্বিক, ধর্ম প্রচারকও। যেমন আমরা জিসাসকে কিভাবে দেখি, উনি শুধু তত্ত্ব বলে গেছেন। এই ধর্মটাকে প্রতিষ্ঠা করা, এই ধর্মটাকে ছড়ায় দেওয়ার পিছনে কিন্তু জেসাসের কোনো ভূমিকা নাই। যে ভূমিকাটা আছে পলের,
সেন্ট পল, আমরা তো এইভাবেই দেখি, ইতিহাস তাই বলে, কিন্তু রসুল কিন্তু একাই সবকিছু করে গেছেন, একদম জিরো জায়গা। তো যাই হোক, মুসলমানদের জ্ঞানতাত্ত্বিক বা এপিস্টেমোলজিক্যাল তেমন কিছু ছিল না, প্রায় কিছুই ছিল না। আরবদের তো আরো ছিল না। আরবরা কালচারালি কিরকম ছিল, যথেষ্ট রিচ ছিল না আরব কালচার, মানবিক বিকাশের জন্য যথেষ্ট রিচ ছিল না, এটা বলা যায়। তো মুসলমানরা প্রথম দিকে একেবারে যেটাকে বলা যায় বাস বিচার ছাড়া, কোন রকম ফিল্টার ছাড়াই, গ্রিক যে এটাকে বলা যায় হেলেনিক যে দর্শন ছিল, হেলেনিক বিজ্ঞান ছিল, এটা একদম বাস বিচার ছাড়াই প্রথমে নিজেদের আত্মীকরণ করছেন। তো মুসলমানদের একটা সুবিধা ছিল, নিজস্ব একটা রক্ষা কবচ ছিল দিন বা ইসলাম, যে জন্য হেলেনিক জ্ঞান বিজ্ঞান ব্যাপকভাবে চর্চার পরেও মুসলমানরা কি হেলেনিকদের মতো হয়ে যায় নাই, বরং হেলেনিক জ্ঞান বিজ্ঞানদের নিজেদের মতো করে ওনারা কি করছেন, ইন্টারপ্রেট করছেন। এর ফলে বিভিন্ন ধরনের যায় ঝামেলাও সৃষ্টি হয়েছে, কালাম শাস্ত্র সৃষ্টি হয়েছে, মুসলমানদের নিজস্ব শাস্ত্র তখন পাশাপাশি তৈরি হচ্ছিল, সৃষ্টি হচ্ছিল। তো এই যায় ঝামেলা দীর্ঘদিন যাওয়ার পর মুসলমানদের কালাম ভিত্তিক কিন্তু জ্ঞান বিজ্ঞানের চিন্তা বা মুসলমানদের নিজস্ব ফিলোসফিক্যাল চিন্তা ভাবনাগুলো কিন্তু তখন আসতে থাকে, এবং এর ভিতরে একটা চরম দ্বন্দ্ব চলতে থাকে। 13 শতকের মানে 12 শতক যেটাকে আমরা বলি, যেমন উনি 1333-এর দিকে জন্মাইছেন, ওনার কার্যকাল মনে করি আমরা 1350 পরে। তো চতুর্দশ শতকে এসে মুসলমানরা জ্ঞানতাত্ত্বিক ভাবে স্টেবল হয়ে গেছে। অর্থাৎ মুসলমানদের নিজস্ব জ্ঞান বিজ্ঞান, যা কিনা মৌলিক ভাবেই মুসলমানদের, পুরোপুরি মুসলমানদের, এমন জ্ঞান বিজ্ঞান অলরেডি দুনিয়াতে চলে আসছে, এবং এই জ্ঞান বিজ্ঞান তখন সারা দুনিয়ায় চলতেছে। অর্থাৎ হেলেনিক জ্ঞান বিজ্ঞানের ইন্টারপ্রিটেশন অথবা তার প্রতিক্রিয়া আসা কালাম বিজ্ঞান, যেটা কালাম বিজ্ঞান বলবো না, কালাম তত্ত্বের যে একটা দ্বন্দ্ব ছিল, এটা দূর হয়ে গেছে, ওই সময় দূর হয়ে গেছে। দূর হইয়া মুসলমানরা মুসলমান পরিচয়ে নিজস্ব এবং মৌলিক জ্ঞান বিজ্ঞান তখন পৃথিবীতে আসছে, যেগুলো মানুষের প্রয়োজন ছিল, যেগুলো মানুষের প্রয়োজনে লাগতেছিল, এবং এইভাবেই তারা তখন ছড়ায় যেতেছিল ইউরোপ, এশিয়া, বিভিন্ন দিকে। আমি শুধু হেলেনিক বইটা সম্ভবত ছোট্ট একটা করছি, এটা অনেকটা, এটাকে কি বলা যায়, এই ইউরোপীয় প্রভাবিত কথা বলে ফেলাইছে, আমি সরি। মুসলমানরা তখন পার্শ্বিক চিন্তা জ্ঞান বিজ্ঞানও নিছে, হিন্দু জ্ঞান বিজ্ঞানও নিছে, কারণ সারা দুনিয়া থেকে প্রাচীন যে জ্ঞান বিজ্ঞান গুলা ছিল সেগুলো মুসলমানরা হরে ধরে গ্রহণ করছেন একটা সময় পর্যন্ত। তো যাই হোক, মুসলমানদের নিজস্বতার যুগে হলেন গিয়া, নিজস্বতার যুগে যখন একদম পিকে ছিল, ওই সময় যে কয়েকজন চিন্তক আসছেন, তাদের মধ্যে সম্ভবত সবচেয়ে প্রভাবশালী ইবনে খালদুন। যাই হোক, মঙ্গল আক্রমণ বা বিভিন্ন কারণে ওনার অনেকগুলা কাজ হারায় যায়, কিন্তু হারায় গেলেও ওনার আল মুকাদ্দিমা এত বেশি পঠিত হইতো ওই সময়ে, যে আল মুকাদ্দিমাটা আর হারায় যায় নাই। ওনার খুব কম কাজই বাইচা আছে, কিন্তু এই কম কাজগুলোর মধ্যে ওনার সেরা কাজটা রয়ে গেছে, এটা হচ্ছে আল মুকাদ্দিমা। তো আল মুকাদ্দিমা আমরা সবাই জানি, আমি আল মুকাদ্দিমা সম্পর্কে বেশি কিছু বলবো না, শুধু এইটুক বলবো যে উনি বিশ্ব ইতিহাস নতুন করে রচনার, এবং সেগুলোকে শুধুমাত্র নিছক ঘটনার বর্ণনা না, বরং একটা সময়কাল মানুষের জীবন যাপন এবং মানুষের, এটাকে কি বলা যায়, সমাজের গতি প্রকৃতি ধরার জন্য, সমাজের পালস বোঝার জন্য, একটা সময়কে পুরোপুরি বোঝার জন্য যে পদ্ধতিটা প্রয়োজন ছিল ইতিহাস পাঠের, সেই পদ্ধতিটা উনি আবিষ্কার করেন, এবং এটা আল মুকাদ্দিমায় লেখেন। আল মুকাদ্দিমা মানে আমরা সবাই জানি ভূমিকা, ঠিক আছে? অর্থাৎ ওনার দাবিটা এমন ছিল যে তুমি যদি দুনিয়া বুঝতে যাও, এটার ভূমিকাটা হচ্ছে আমার কিতাবটা, আমার বই আল মুকাদ্দিমা। আল মুকাদ্দিমা পড়ার সৌভাগ্য কার কার হয়েছে? হয়েছে। আল মুকাদ্দিমা পড়লে একটা মজার জিনিস দেখবা, উনি প্রথম দিকে আলোচনা করছেন যে ইতিহাস পাঠের আমাদের যে দৃষ্টিভঙ্গি, ইতিহাস রচনা, ঠিক আছে, এখানে সমস্যাগুলা কোথায় উনি সমস্যা চিহ্নিত করছেন। উনি সমস্যা চিহ্নিত করে করছেন কি, ওইখান থেকে সমস্যাগুলো দূর করার প্রস্তাবনা দিচ্ছেন, যেই প্রস্তাবনাটা পরবর্তী অংশগুলায়, অর্থাৎ এখন যে প্রস্তাবনাটা উনি দিচ্ছেন, এটা পরবর্তীতে আবার পরীক্ষামূলকভাবে উনি প্রয়োগ করছেন। এভাবে কিন্তু পুরো আল মুকাদ্দিমা গ্রন্থটা আগায়া যায়। আমি বিস্তারিত বলতে পারতেছি না সময়ের জন্য, শুধু এইটুক বলি
যে ইতিহাসের নামে কিন্তু প্রচুর গল্প ঢুকে গেছিল, প্রচুর। এবং উনি বিভিন্ন সেকেন্ডারি টার্সিয়ারি তথ্য দিয়া পর্যালোচনা কইরা উনি দেখায় দিচ্ছেন যে এগুলা যে গল্প এবং ইতিহাসের সাথে যায় না। এর মধ্যে বিখ্যাত কিছু ঘটনা আছে মামুনুর রশিদ ও তার পরিবারকে নিয়ে, উনি এগুলো সুন্দর করে বুঝাই দিচ্ছেন যে সবগুলা পাগলামি ফাইজলামি। উনি ওনার গ্রন্থে এই কাজটা করছেন। তো উনার গ্রন্থে অনেকগুলা কাজ আছে। উনি দ্বিতীয় খণ্ডে গিয়া, দ্বিতীয় খণ্ড যদি তোমরা দেখো, দ্বিতীয় খণ্ডটা খুব মজা। আল মুকাদ্দিমার মধ্যে আমার কাছে এটা খুব আকর্ষণীয় লাগছে। উনার সময়ে যত প্রকারের জ্ঞান বিজ্ঞান ছিল উনি তার প্রত্যেকটা নিয়ে আলোচনা করছেন এবং প্রত্যেকটা সম্পর্কে সংক্ষিপ্ত কিন্তু পরিপূর্ণ বর্ণনা দিচ্ছেন। একেবারে ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাস্ট্রোনমি, ইভেন জাদুবিদ্যা পর্যন্ত। জাদুবিদ্যা একসময় প্রচুর চর্চা হইতো। প্রত্যেকটা বিষয় সম্পর্কে সংক্ষেপে কিন্তু পূর্ণাঙ্গ বর্ণনা দিচ্ছেন। এবং এই দ্বিতীয় খণ্ডেই উনি আসাবিয়া আলোচনা করছেন। অর্থাৎ আসাবিয়া আলোচনার, এখন আসাবিয়া সম্পর্কে বলার জন্য একটা জিনিস বললেন আগে। আসাবিয়া নিয়ে যদি আমি এটাকে, এই বিষয়টা ক্লিয়ার না করে আলোচনা শুরু করি, কনফিউশন তৈরি করতে পারে। কারণ আমাদের মধ্যে আমাদের নিজেদের একটা অংশ আছে যারা ব্যাপকভাবে আসাবিয়া বিরোধী। আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কথা বলছি, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুকে খারিজ করে দেওয়া হয় এই আসাবিয়ার দোহাই দিয়া। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে একাধিকবার আসাবিয়া কথাটা আসছে এবং যতবার আসছে অধিকাংশ ক্ষেত্রে আসাবিয়া তো জাহিলিয়া বা অন্ধকার যুগের আসাবিয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রচুর নিন্দা করছেন। শুধু নিন্দা করে রাসূলুল্লাহ ক্ষান্ত হন নাই, উনি জাহিলিয়া যুগের যে গোত্র ভিত্তিক সংহতি বা আসাবিয়া, এটাকে প্রতিস্থাপন করছেন উম্মাহ চেতনা দিয়া। বিষয়টা আমি বলতে পারছি? এবার আসাবিয়া জিনিসটাকে এটা, তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসাবিয়া নিয়ে কথা বলছেন, সাহাবায়ে কেরাম যে আসাবিয়া নিয়ে কথা বলছেন, সেই আসাবিয়াটাকে আমরা বলতে পারি নমিনাল আসাবিয়া। নমিনাল আসাবিয়া অর্থাৎ শব্দগতভাবে ওটা আসাবিয়া। কিন্তু ইবনে খালদুন যে আসাবিয়া নিয়ে কথা বলছেন সেই আসাবিয়াটা হচ্ছে টেকনিক্যাল আসাবিয়া। অর্থাৎ উনি এটা একাডেমিক ভাবে আলোচনা করছেন, একটা টার্মিনোলজি, এটা একটা টেকনিক্যাল টার্মিনোলজি। আমি কি বলতে পারছি? এই জিনিসটা ক্লিয়ার করা দরকার। এখনো আমাদের যে গ্রুপটা আসাবিয়ার বিরোধিতা করে সেটা হচ্ছে গিয়া জাহেলিয়া যুগের আসাবিয়ার বিরোধিতা করে। আমি যে আসাবিয়া নিয়ে কথা বলতে সেই আসাবিয়া কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। সেটা হচ্ছে টেকনিক্যাল আসাবিয়া। দুইটা আসাবিয়ার মধ্যে মিলও আছে, কিন্তু অমিলগুলো আমি পরবর্তীতে আলোচনা করবো। এখন প্রথমে আমরা একদম শুরুতে দেখি আসাবিয়া জিনিসটা কি। আসাবিয়া জিনিসটা আমরা তাহলে এখন ছিল না, তার কি কি ছিল না? রাষ্ট্র প্রদত্ত সুবিধা গ্রহণ করার অধিকার। রাষ্ট্র বিভিন্ন ধরনের সুবিধা দিত, যেমন রাষ্ট্রের কোন নাগরিক ভিক্ষুক হয়ে গেলে রাষ্ট্র তারা কি করতো, দোকান খুলে খুলে রুটি দিত, রেশন, যেটাকে আমরা বলি রেশনিং। বিষয়টা বুঝছো? কিন্তু দেখা গেছে অন্য একটা মানুষ পানির অভাবে মরে গেলে রাষ্ট্র কষ্ট করে পানি পর্যন্ত দিছে না, কেউ ব্যক্তিগত দয়া যদি দেয়। তুমি একটা রাষ্ট্রে অবস্থান করছো, বিরাট ধনী হয়ে গেছো, লাভ নাই, রাষ্ট্র তোমার কাছে কর নিবে কিন্তু রাষ্ট্র তোমাকে সুরক্ষা দিবে না। আমি কি বলতে পারছি? এই ছিল এক সময় রাষ্ট্র। এবার আসো আরেকটা রাষ্ট্র, রাজ্যগুলা। রাজ্যগুলা কোন ধরনের রাষ্ট্র ছিল? এখানে কোনো নাগরিক ধারণা ছিল না। রাজ্যে তিনজন লোক ছিল মাত্র, তিন ধরনের লোক। এক, সর্বোচ্চ শাসক বা সার্বভৌম শাসক, যিনি ছিলেন রাজা। রাজা আর তার পরিবারের সদস্যরা, এরা ছিলেন কি সার্বভৌম। দুই, এলিটস। এলিটসরা নাগরিক মর্যাদা পাইতো, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের পরামর্শ নেওয়া হইতো, মতামত নেওয়া হইতো না, পরামর্শ গ্রহণ করা হইতো। তাদেরকে বলতে হইতো যে আপনিই সঠিক, কিন্তু এইভাবে যদি আপনি করেন তাহলে আপনি আরো বেশি সঠিক হবেন। অর্থাৎ আপনি ডান দিকে যেতে চাইতেছেন, যেহেতু আপনি রাজা, আপনি সার্বভৌম, আপনার তো কোনো অপরাধ ভুল হইতে পারে না, তাহলে আপনিই সঠিক। কিন্তু আমরা যদি বাম দিকে যাই তাহলে আপনার এই কাজটা আরো বেশি সঠিক হবে। আমি কি বলতে পারছি? তাহলে ওখানে কোনো নাগরিক ছিল না, যদিও রাষ্ট্র ছিল। তাহলে প্রথমে এলেন সার্বভৌম, যিনি বা সার্বভৌমত্ব যাদের হাতে, সার্বভৌম শাসক। আর দ্বিতীয় হলো এলিটস, আর বাকি সবাই কি প্রজা, মানে ভাড়াটিয়া। তারা এই রাজ্যে আছে, এই কারণে তাদের কর দিতে হবে,
রাজার মর্জি, পোষাইলে হ্যাঁ কিছু দিব, তোমার না দিলে নাই। করের সংজ্ঞা কি ছিল জানো একটা সময়? রাষ্ট্রকে, ও এটাও ইবনে খালদুন পরবর্তী, না এটা ইবনে তাইমিয়া মনে হয় দিচ্ছেন সংজ্ঞাটা এরকম। রাষ্ট্রের, রাষ্ট্রকে দেয় বাধ্যতামূলক, রাষ্ট্রকে বাধ্যতামূলক দেয় বা প্রদেয় অর্থের নাম কি? কর। যার বিনিময়ে তুমি আশা করতে পারো না। বাধ্যতামূলক রাষ্ট্রকে প্রদেয়, যা বিনিময়ে কি আশা করা যায় না, সেটাকে কি বলা হয়? কর। কিন্তু আধুনিক রাষ্ট্রে কি এই সুবিধা, এই করের এই সংজ্ঞাটা রয়েছে? আমি তখন ঝাড়ি মারি, এই রাষ্ট্রকে আমি ট্যাক্স দেই, তাহলে এরকম হবে কেন? আমি বলি না এটা, এটা কেন বলি একটু পরে বলতেছি। তো আর তৃতীয় ধরনের রাষ্ট্র, এগুলোকে দুই ধরনের রাষ্ট্র ছিল আগে, বিষয়টা বুঝছো? তৃতীয় ধরনের রাষ্ট্রটা কিরকম? আমরা আজকে যে রাষ্ট্রগুলায় বাস করি, আজকে যে জাতি রাষ্ট্রগুলায় বাস করি, এখন দেখো আগের ওই রাষ্ট্রের সিস্টেমটা কি ছিল? ওই যে তোমার নগর রাষ্ট্রগুলোর সিস্টেম কি ছিল? নগর রাষ্ট্রের সিস্টেমগুলো এরকম ছিল যে ওই নগরটা যতদিন আছে রাষ্ট্র ততদিন আছে, নগর নাই রাষ্ট্র নাই। বিষয়টা বুঝছো? আচ্ছা, রাজার ক্ষেত্রে কি ছিল? ওই নগর রাষ্ট্রগুলা ওই জায়গাটা, ওই রাষ্ট্র কিন্তু সরে যেতে পারতো না, নগর রাষ্ট্রগুলা ওই জায়গাটা ভিত্তি করে, ওই স্থানটা ভিত্তি করে রাষ্ট্রটা গড়ে উঠতো। আর ওই নির্দিষ্ট মানুষগুলা, ওই নির্দিষ্ট সিস্টেমটা। কিন্তু রাজ্যের ক্ষেত্রে কি হইতো? রাজ্যের কোনো নির্দিষ্ট আকার বা সীমানা ছিল না, রাষ্ট্র, রাষ্ট্র ফেরা যেতে পারতো তখন। যেমন তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিই, একজন বিখ্যাত রাজা, ইতিহাস বিখ্যাত রাজা, একজন রাজার নাম ছিল ইয়াজার হারানা, ওনার নাম জানি কি, ওই যে বখতিয়ার খলজি, লক্ষণ সেন। লক্ষণ সেন যখন রাজত্ব করে তখন তার রাষ্ট্রকুণ্ডা ছিল বাংলার বড় অংশ, লক্ষণ সেনের রাজ্য ছিল, ওইটুকু তো তার রাষ্ট্র ছিল। পরবর্তীতে নদিয়া যখন জয় করেন, নদিয়া ছিল তার রাজধানী, নদিয়া যখন জয় করেন খলজি, তখন লক্ষণ সেনরা কোন দিকে চলে যান? মুন্সিগঞ্জের দিকে, বিক্রমপুরের দিকে, মানে বর্তমান মুন্সিগঞ্জের দিকে। তখন তার রাষ্ট্র কিন্তু সরে যায়, রাষ্ট্র সরে গেছে না, এখান থেকে মায়ের খেয়ে সরে পড়ছে, এখানে রাষ্ট্র সরে গেছে। লক্ষ্য করছো? ওই বিক্রমপুরের দিকে ছোট্ট রাষ্ট্রের সাইজও ছোট হয়ে গেছে, মানে রাষ্ট্রের সাইজ স্থায়ী কোনো বিষয় ছিল না, এমনকি রাষ্ট্রের অবস্থান স্থায়ী ছিল না। যেমন একজন রাজপুত্র, সে দেখা গেছে বিতাড়িত হইছে তার রাজ্য থেকে, তার সাথে অনুগত মানুষরাও কি তার সাথে চলে আসছে। ব্রিটিশ আমলে এই ঘটনা ঘটছে, মণিপুরের রাজা, ওনাকে কি করছে, ইয়াতে পাঠায় দিছে, বাংলায় নির্বাসন দিছে ইংরেজরা। উনি উনার ইয়ালে সব লয়ে এদিকে চলে আসছেন, ওনার যে অনুগত যারা ছিল, ওনার অনুগত সৈন্য, ওনার অনুগত প্রজাদেরকে নিয়ে সিলেট চলে আসছেন। এখানে উনি ছোট্ট, অতি ছোট্ট একটা রাজ্য উনি চালাইতেন। তার মানে রাষ্ট্র সৈরে আসছে, মণিপুর থেকে কই আসছে? সিলেট। চাংমা রাজা, সম্ভবত কিতাব মৌ বেটার নাম, মৌ কিতাব কিছু কি নাম আর কি, চাকমাদের নাম যেরকম এরকম। কম্পকনগর খাইছে মায়ের, মায়ের খেয়ে কই চলে আসছে? পার্বত্য চট্টগ্রামে। এখানে এসে সে রাজত্ব তৈরি করছে, ছোট্ট একটা রাজ্য, তাও কিন্তু অধীনস্থ রাজ্য, বাংলা সুলতানদের অধীনে ছোট্ট একটা রাজ্য চায়া নিছে, ভিক্ষা করা রাষ্ট্র। তার মানে রাষ্ট্রও চলে আসছে এখানে। আমি কি বলতে পারছি? ত্রিপুরার ক্ষেত্রে সেম ঘটনা ঘটছে, এরকম প্রচুর জায়গায় এরকম হয়েছে। এখানে মার খাইছে, যেমন মনে করো উমাইয়ারা মার খাইতেছে, একজন উমাইয়া রাজপুত্র তার ইয়াদেরকে নিয়া, তার এক ভাইকে নিয়া, আর কিছু মাত্র উমাইয়াদের প্রতি অনুগত কিছু মানুষ নিয়া ওই সমুদ্র টমুদ্র পার হইয়া গিয়া কই উঠছে? স্পেনে গিয়ে উঠছে। সেখানে গিয়া সে দেখলো যে স্পেনের মানুষগুলো অসুখী, ঠিক আছে, সে কি করলো, এরকম আসাবিয়া এরকম গুটু করলো কয়েকজনের লগে, কয়েকটা এলিটের লগে, যে আয় আমরা এই রাজারে খেদাইয়া দিই। খেদাইয়া দিয়া সে ওখানে কি করছেন, ওই স্পেনে উমাইয়া শাসন তৈরি করছে। তখন এই পাশে কাদের রাজত্ব? উমাইয়াদের মূল রাজত্ব তখন আব্বাসীরা বসা, রাষ্ট্র বদলে গেছে। আর রাষ্ট্র স্থানান্তর কই হইছে? স্পেনে হইছে উমাইয়া রাষ্ট্রটা। আমি বলতে পারছি? তাহলে রাষ্ট্র এরকম কি অস্থিতিশীল ছিল, রাষ্ট্র ধারণাটাই ভিন্ন রকম ছিল। আচ্ছা,
স্পেনে মুসলমানরা গেল, মুসলমানরা যাওয়ার পরে কি হয়েছে, স্থিতিশীল হইলো। স্পেনের শিক্ষা কিন্তু খুব আলোচনা করা হয়, জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার, জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন হাসিম হওয়ার কারণে যে অপর একজন হাসিমের অপরাধকে আমি ক্ষমা করে দিব, ঠিক আছে, এই ছোট লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিহার করছেন। ঠিক আছে, যেমন আদি ইবনে হাতিম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম গ্রহণ করছেন তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাম তাই গোত্রকে, ইয়া বা তাই, হে তাই গোত্র, কি তাই গোত্রের লোকজন, এভাবে রাসূল সম্বোধন করছেন। এবং রাসূল অনেক সময় গোত্রগুলোকে সম্বোধন করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন ইসলামের দাওয়াত দেন, যে বলেন যে এই যে পাহাড়ের পিছনে যে শত্রুরা আছে, লুকায় আছে, তোমাদেরকে বলি তোমরা বিশ্বাস করবে যে হ্যাঁ আপনি আলামিন, তখন উনি বলছেন হে কুরাইশ, হে কুরাইশ জনতা, মানে ঠিক আছে, তিনি কিন্তু তখন কুরাইশকে সম্বোধন করছেন। আমি বলতে পারছি? তো ইবনে খালদুন তার সময়ে বিভিন্ন সাম্রাজ্যের উত্থান এবং পতনকে দেখছেন, যে সাম্রাজ্যগুলো মূলত উত্থান কি করে হয়েছে। সর্বশেষ ওনার চোখের সামনে ছিল মঙ্গলদের উত্থানটা। এই জিনিসটা উনি ভালো করে লক্ষ্য করছেন। মঙ্গলদের আগে তুর্কিদের, ওই যে উসমানীদের এখানে যে সেলজুকরা, সেলজুকদেরকে দেখছেন, এর আগে জঙ্গিদেরকে দেখছেন, ফাতেমিদেরকে দেখছেন, এরকম অনেকগুলা সাম্রাজ্যের উত্থান এবং তাদের পতন, এই ব্যাপারগুলো দেখছেন উনি। উমাইয়াদেরকে উত্থান দেখছেন, পতন দেখছেন, আব্বাসীদেরকে দেখছেন। তো উনি সবগুলা ঘটনাকে একখানে কইরা উনি দেখলেন যে এদের মধ্যে কমনটা কি, কমন ফেনোমেনন গুলো কি, একটা সাম্রাজ্য কিভাবে উত্থান হচ্ছে। মূলত আজকের যুগে তো আমাদের চিন্তা করা একটু টাফ। একসময় একটা সাম্রাজ্যের উত্থান করতো একটা পরিবারকে কেন্দ্র করে, পরিবার শাসন। যেমন আব্বাসী, আব্বাসী সাম্রাজ্য ছিল আব্বাসীর, কিন্তু শাসক ছিল কারা? বনু আব্বাস গোত্রের লোকেরা। উমাইয়া, শাসক ছিল কারা? মানে সাম্রাজ্য ছিল কার? উমাইয়ার। এই সাম্রাজ্য তো সমগ্র মুসলমানের ছিল, একেবারে আরব, মাওয়ালি, ঠিক আছে, সকল মুসলমানের ছিল এই সাম্রাজ্য। কিন্তু এই সাম্রাজ্য অমুসলমানেরও ছিল, কিন্তু এই সাম্রাজ্যের শাসক কারা ছিল? উমাইয়া গোত্রের লোকেরা। প্রথমে কে ছিলেন? আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আসলো ইয়াজিদ, ঠিক আছে, ইবনে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, উনি পদত্যাগ করছেন। এরপর আসলো কে? এরকম করে দেখছে তাদের পরিবারের লোকেরা, মারওয়ান আসলেন, এরকম করে তাদের পরিবারের লোকেরাই। এবং অন্যান্য জায়গায় দেখা গেছে যে গভর্নর কারে পাঠাইতেছে? তাদের লোক, ঠিক আছে। উমাইয়াদের উত্থান হইলো এবং এরা দেখা গেছে পরিচিত বিশ্ব বা উন্নত বিশ্বের প্রায় সমগ্রটা উমাইয়াদের শাসনের অধীনে, উন্নত বিশ্বের সমগ্রটা পরিচিত এবং উন্নত বিশ্বের। তারপর এদেরকে হঠাৎ কারা আসলো? আব্বাসীরা, যারা দীর্ঘদিন পর্যন্ত মার গেছে, বনে জঙ্গলে থাকছে। এই আব্বাসীদের উত্থান ঘটলো, আব্বাসীদের পতন ঘটলো। এর মধ্যে অনেকগুলো ছোট 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 সাম্রাজ্যের উত্থান ঘটলো। উনি এগুলা দেখতেছেন, উনি এগুলা দেখতেছেন এবং এদের মধ্যে দেখলেন কমন ফেনোমেননটা কি। উনি দেখলেন যে প্রথমে একটা গোত্রের লোকেরা সংহত, গোত্রগুলো তো এমনি সংহতি আছে, এরা সংহত হয়, সংহত হয়ে কি করে? অন্যান্য গোত্রগুলাকে গিয়া ধরে, একটা বৃহত্তর সংহতি, বৃহত্তর আসাবিয়া তৈরি করে, যে তোমরা আমাদেরকে হেল্প করো, আমাদের যদি উত্থান হয় তোমাদেরকে আমরা এই সুবিধা দিব। তখন তারা কি করে? পিয়ার সিস্টেমে নিজেদের ভিতরে ইন্টারেস্ট বন্টন করে, ঠিক আছে, পিয়ার সিস্টেমে, যে তুমি কতদূর হেল্প করবা তার বিনিময়ে তুমি কতদূর সুবিধা পাবা, কতদূর স্বার্থ পাবা। এরকম করে করে দেখা যায় তারা একটা বৃহত্তর একটা জোট গঠন করে, জোট গঠন করে পুরনো সাম্রাজ্যগুলোকে কি করে? আক্রমণ করে। পুরনো সাম্রাজ্যগুলোকে আক্রমণ করে তারা জয় করে। আর পুরনো সাম্রাজ্যের পতন কেন করছে আমি এদেরকে দিয়েই বলি। তো জয় করার পর এরা বসে, প্রথমে তো জয় একটা ধারণা থাকে, এরপরে থাকে স্থিতি, যে আমি যে জয়টা করছি জয়টাকে ধরে রাখতে হবে। যেমন কিনা পৃথিবীর ইতিহাসে দুইজন মানুষ জয়রে, দুইটা গোষ্ঠী জয়টাকে স্থায়ী করার জন্য তেমন কিছু করে নাই। এরা বিশ্ববিজেতা হওয়ার পরেও কি স্থায়ী কোনো সাম্রাজ্য এরা গড়ে যেতে পারে নাই। একজন হচ্ছেন আলেকজান্ডার দ্য গ্রেট, ওই ম্যাসিডোনিয়ার ছোট্ট একটা রাজ্য, ফিলিপ কিছুটা জয় করছিল, গ্রিস প্রায় পুরাটা জয় করছিল ফিলিপ, ওর বাবা আর কি, আলেকজান্ডারের বাবা। আলেকজান্ডারের বাবা গ্রিস জয় করছে, সে কইলে এখন গ্রিসের বাইরে যেতে হবে। সে অন্যান্য জায়গাগুলো জয় করতে 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 পারস্যের বিরুদ্ধে প্রথম কোন গ্রিক সেনাপতি বড় ধরনের জয় পায়, পার্সিয়ানদের বিরুদ্ধে। পারস্য জয় করে ভারতবর্ষ পর্যন্ত আসে, ভারতবর্ষ পর্যন্ত আয়া খায় মাইর। ফিরে যাওয়ার পথে আফগানিস্তানে মারা যান ভদ্রলোক।
ঠিক আছে? তো এই সাম্রাজ্যটাকে পরিচালনা করা এবং স্থায়ী করার জন্য যা যা করা দরকার উনি এটা করেন নাই। এর ফলে কি হয়েছে, উনি মরে গেছেন, বৃহত্তর গ্রিক সাম্রাজ্য আর হয় নাই। উনি বিজেতা ছিলেন, ঠিক আছে, কিন্তু বৃহত্তর গ্রিক সাম্রাজ্যের যে কল্পনা এটা আর হয় নাই। আরেকজন জেঙ্গিস খান। জেঙ্গিস খান কি করছে, যে মঙ্গল রাখাল ছিল, সে প্রথমে তার নিজের গোত্রের ভিতরে আধিপত্য বিস্তার করে এবং অন্যান্য গোত্রগুলোর যে পিয়ার সিস্টেম, যে আসো তোমাদেরকে পিয়ার সিস্টেমে কি করবো, উচ্চকক্ষে আসন দিব। তো ওরা ওর সাথে আসে, ওরা আসে প্রথমে মঙ্গোলিয়া এবং চীন এবং আশপাশের অঞ্চল জয় করে, এরপরে বিশ্ব জয় বাইরে। তো প্রথমে কি করে, একটা গোষ্ঠী সংহত হয়, অন্যান্য গোষ্ঠীগুলোকে এরা সাথে নেয়, নিয়ে কি করে, একটা বড় সেনাদল গঠন করে পুরো সাম্রাজ্যকে আক্রমণ করে। তারপর যখন সে জয় করার পর সে কি করে, স্থিতিশীল হওয়ার চেষ্টা করে। তার তখন দরকার পড়ে স্থিতি, কারণ আমি যে জয় করছি এখন এটা টিকায় রাখতে হবে। সেই স্থিতিশীল করার জন্য 4টা নিয়ম পালন করে। 4টা নিয়ম জানি কি, সাম দণ্ড ভেদ। কি কি 4টা নিয়ম? সাম, দান, দণ্ড, ভেদ। এই 4টা জিনিস সে করে। সে সাম মানে বন্ধুত্ব তৈরি করে, দান উপঢৌকন দেয়, ঘুষ দেয়, দণ্ড শাস্তি দেয়, মার দেয়, ভেদ দুগুলিতে মাইর লাগায়, ঠিক আছে, নিজের পক্ষে টানে। এই সামদান দণ্ড ভেদ এই 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 জিনিসটা পালন করে। এই জিনিসটা পালন করে সে তখন করে কি, দেখা যায় যে তার উদ্দেশ্য থাকে যে সাম্রাজ্য বিস্তার করব। তো প্রথম দিকে যে বিশাল ভাবে নামে এবং বিস্তৃত একটা অঞ্চল জয় করে নেয়, পরে কিন্তু জয়ের ধারা এরকম থাকে না। এরকম যদি জয়ের ধারা থাকতো তাহলে দুনিয়া একজন সাম্রাজ্য লয়া লাইতো। যেমন মুঘলরা প্রথমে আসছে, লোদি সাম্রাজ্য আক্রমণ করছে, আক্রমণ করে দেখা গেছে যে উত্তর ভারতের প্রায় পুরাটা এরা জয় করে ফেলায়। যে স্পিডে উত্তর ভারত জয় করে, এরা কি দক্ষিণে এই স্পিডে আসতে পারে? এরা কিন্তু দক্ষিণে এই স্পিডে আসতে পারে না। দক্ষিণে আসতে এদের 100 বছর লাগে, ঠিক আছে, মানে ভালো করে আসতে 100 বছর লেগে যায়। তাহলে ওই স্পিড কিন্তু থাকে না, কারণ তখন সে কি করে, তার সাম্রাজ্যের সীমানা রক্ষা করে এবং স্থিতি হওয়ার চেষ্টা করে, তখন শাসন করার চেষ্টা করে। এখন দেখা গেল যে তারা শাসন করে, তখন তাদের ভিতরে ওই যে বিভিন্ন ধরনের বিষয় শুরু হয়। শাসন করার জন্য সে আনুষ্ঠানিকতা নির্ভর হয়ে যায়। প্রথমে কিন্তু আনুষ্ঠানিকতা থাকে না অত, আনুষ্ঠানিকতা নির্ভর হয়, বিলাসিতা আসে, ঠিক আছে, তারপরে বিভিন্ন ধরনের রিচুয়াল তৈরি করে, বুগি চুগি হ্যান করে, তো এই স্থিত হয়, এরা শক্তিশালী থাকে। কিন্তু একসময় দেখা যায় যে শক্তিশালী থাকার জন্য তাদের যা যা কিছু করতে হয়েছিল, প্রথমে তো তারা থাকে বুনো স্বভাবের। উনি বলতেছেন যে রাখাল, এরা থাকে প্রথমে রাখাল বা বুনো স্বভাবের। এরপর এরা কি করে, শহুরে জীবনযাপন অভ্যস্ত হয় এবং আরামপ্রিয় হয়ে ওঠে ধীরে ধীরে। যখন তারা বুঝতে পারে আমরা স্থিতি, তাদের ভিতরে নিরাপত্তার ধারণা আসে। কিন্তু ওই সময় যারা একটু জয়ের জন্য ব্যবস্থা করতে থাকে, তারা কিছুদিন টিক্কা থাকে, কিন্তু মোটামুটি যখন স্থিত হয়ে যায় তখনই তাদের ক্ষয় শুরু হয়ে যায়, কারণ তখন যোগ্য শাসকরা আসে না। ফাইটের মধ্যে তো যোগ্য ফাইট যখন হয়, তখন ওইখানে আগের দিনে তো তোমার মিলিটারি নির্ভর ছিল রাজ্যগুলা বা রাষ্ট্রগুলা। তো দেখা গেছে তখন তারা যোগ্য নেতা এমনিতে বাছাই হয়ে আসতে থাকে। কিন্তু যখন তারা একটু আরামে এসে পড়ে, তখন তো যে গোত্র আমার বংশের গুয়া লাগবো, দূরে বানায় দে, মুখরে বয়ায় দে, তো মুখরে বয়ায় দে, আমার ফুয়ারে বয়ায় দে। তার ফুয়া যথেষ্ট যোগ্য না হইলেও সে তার, যেমন আমরা দেখি শাহজাহান কি করছেন, শাহজাহান দারা শিকোকে ক্রাউন প্রিন্স ঘোষণা করছেন, কিন্তু ওনার যোগ্যতম সন্তান কে ছিল, আওরঙ্গজেব। এখন মনে করো আওরঙ্গজেবকে দেওয়া হইলো না, দারা শিকোর কথা শোনা হইলো, শূন্য দারা শিকোরে এই সাম্রাজ্যের দায়িত্ব দেওয়া হইলো মুঘল সাম্রাজ্যের, কত ফলাফল কি হইতো, মুঘল সাম্রাজ্য আরো আগে ডিক্লাইন হইতো, ঠিক আছে। অথবা মনে করি আমরা হুমায়ুনের রাজ্য দেওয়া গেছে, হুমায়ুনের রাজ্য দেওয়ার পরে কি হয়েছে, শেরশাহ উত্থান ঘটছে। শেরশাহ দুর্ভাগ্য, আমাদের বাঙালির দুর্ভাগ্য, এবং খানা বৈরাম খানের, মানে তোমার কি বলা যায়, এটা পুরাপুরি খানা বৈরাম খানের ওই আসাবিয়া নামক দরদ, উনি কিন্তু যোগ্য নেতা ছিলেন, মিলিটারি লিডার ছিলেন। ইনি কি করেন, ওদেরকে হারায় দেয়। আবার হুমায়ুন ক্ষমতায় বসে, হুমায়ুন অকালে মানে মৃত্যুবরণ করার কারণে মুঘল সাম্রাজ্যের দেখা গেছে যে হায়াত আবার বাড়ে। কারণ আকবরের মতন একজন শাসক আসে যে কিনা শৈশব থেকেই কই ছিল, যুদ্ধের ময়দানে, এবং সে মিলিটারি কমান্ডার দ্বারা বেষ্টিত ছিল। আকবর কিন্তু বুড়া বয়সের আগে আরামের জিন্দিগি যাপন করছে না, বহুত কিছু করছেন মামায়, কিন্তু এই বহুত কিছু উনি লাস্টের দিকে করছেন।
এরপর ক্ষমতা আসলো জাহাঙ্গীর। জাহাঙ্গীরের গোষ্ঠীর ভিতরে কিছু চমৎকার লোক ছিল, ইসলাম খার মতন লোক, ইসলাম খা চিশতি। তারা দেখা গেছে যে সাম্রাজ্যকে একটু বর্ধন করে। জাহাঙ্গীর কিন্তু পারে নাই। জাহাঙ্গীর একটা অযোগ্য মানুষ, নূরজাহান যা কইছে এটাই করছে। কিন্তু জাহাঙ্গীরের সময় কি বীজ বপন করা হয়, এই মুঘল সাম্রাজ্য ধ্বংসের বীজটা জাহাঙ্গীরের আমলেই বপন হয়। বিলাসিতা আসা শুরু করে, বিলাসিতা, ওনার ইরান থেকে বিলাসিতা আমদানি করেন। এরপর কি হয়, জাহাঙ্গীরের পরে আসেন শাহজাহান। উনি এসব বিলাস বেশনে মত্ত হয়। তার মানে মুঘল সাম্রাজ্য তখন তার পিকে, উন্নতির, কিন্তু একই সাথে পতনের দিকে। কারণ শাহজাহানের আমলে মুঘল সাম্রাজ্য ছিল তার পিকে, বিলাস বেশন, সৌন্দর্য, গৌরব, গরিমা সব শাহজাহানের আমলে ছিল। আওরঙ্গজেব আসেন, আর এরপরে কি আওরঙ্গজেব কিন্তু ওই ধারাটা ভাঙ্গে আসেন। ওই ধারাটাকে ভাঙ্গেন আওরঙ্গজেব, ধারাটাকে ভাঙ্গিয়া কাকে উনি নিজে বসেন ক্ষমতায়। এই জন্য আরো কিছুদিন টিকা যায় মুঘল সাম্রাজ্য। আরো কিছুদিন টিকা যাওয়ার পরে কি হয়, দেখা যায় যে ওনার ছেলে মোহাম্মদ আসেন। উনি আর পিতার মতন যোগ্যতা, কারণ উনি তো আসছেন আসাবিয়ার কারণে। ওই বিলাস বেশন না করলে উনি দেখা গেছে যে ওই সাম্রাজ্যের রিচুয়াল পালন করতে করতে বেটার যান শেষ। এরপর কিন্তু ক্ষয় শুরু হয়ে যায়, মুঘল সাম্রাজ্য আর খারাইতে পারে নাই। আওরঙ্গজেব কিছুদিনের জন্য আটকায় দিছিলেন এবং সাম্রাজ্যের পরিধি বাড়াইছিলেন। আওরঙ্গজেব যদি তার মতন একজনের রেখা যেতে পারতেন তাহলে এই সাম্রাজ্য কিন্তু আরো বড় হইতো। ঠিক আছে, এরপর দেখা যায় ধীরে ধীরে ক্ষয় হওয়া শুরু হয়। ভাগ্যান্বেষী ইংরেজ আসা ঢুকা পড়ে এই জায়গায়, যারা কিনা জীবনের জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে, যাদের একসময় জীবনযাপন, জীবন ধারণ বিভিন্ন কারণে কঠোর পরিশ্রম করতে হয়েছে, তারা এসে ঢুকা যায়, এখানে এসে শাসক হয়ে যায়। ঠিক আছে, এই লোকের কাহিনী। তো উনি বলতেছেন যে এই ঘটনাটা চক্রাকারে ঘটে এবং বারবার ঘটে। ঠিক আছে, এই জন্য ইতিহাসের উনি এটাকে কি করছেন, একদম সেন্ট্রাল ফেনোমেনন বা কেন্দ্রীয় প্রত্যয় হিসাবে গ্রহণ করছেন, যে একটা রাষ্ট্রের বা একটা সভ্যতার উত্থান কিভাবে ঘটে। আগে কিন্তু একটা রাষ্ট্র বা একটা সাম্রাজ্য মানে একটা সভ্যতা ছিল। ঠিক আছে, এভাবে হিসাব করা হইতো। কিভাবে উত্থান ঘটে উনি দেখাইলেন, যে প্রথমে কিছু মানুষ থাকে যাযাবর বা ভাগ্যান্বেষী, যারা কঠোর জীবনযাপনে অভ্যস্ত। তারা কি করে, প্রথমে তাদের একজন লিডার আসে, শক্তিশালী লিডার। প্রথমে তারা নিজেদের উপর আধিপত্য, নিজেদের আশপাশের এলাকাগুলোর উপর আধিপত্য বিস্তার করে। এরকম তাদের মতন যারা ভাগ্যান্বেষী এবং কঠোর পরিশ্রমী অন্যান্য যে গোত্রগুলো আছে, তাদের আসাবিয়াকে নিজেদের আসাবিয়ার সাথে সংহত করে একটা বৃহত্তর আসাবিয়া গঠন করে। বৃহত্তর আসাবিয়া গঠনের ফলে কি হয়, এরকম অনেকগুলো আসাবিয়া গঠিত হয়ে তারা পুরানো একটা রাজ্য বা পুরানো একটা সাম্রাজ্যকে কি করে, আক্রমণ করে। এটা বারবার ঘটে এবং ইতিহাস থেকে উনি এটা বারবার দেখাইতেছেন যে আসাবিয়া রূপান্তরের মাধ্যমে সভ্যতায় উন্নীত হয়। ঠিক আছে, যখন সভ্যতার চরমে থাকে তখন কি হয়, এরা কি করে, দুর্বল হয়ে ওঠে এবং তখন অন্য আরেকটা গোত্র এসে তাদের জায়গা দখল করে নেয়। সেই পুরনো চক্র বারবার 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 চলতেছে এবং এটা উনি বারবার বারবার দেখছেন এই দৃশ্যটা। আমি কি বলতে পারছি এবার? তো উনি এই যে মানুষের ভিতরে যে রাজনৈতিক সংহতি, এটাকে নামকরণ করেন আসাবিয়া হিসাবে। বলতে পারছি আশা করি। এখন এই আসাবিয়া তত্ত্বটা কেন ওনার অন্যান্য সকল তত্ত্বের চেয়ে বেশি আলোচিত হয়, এটা একটা কঠিন প্রশ্ন, যে বারবার কেন আসাবিয়া তত্ত্ব, এটা তো বুঝিয়ে ফেলাইছি আমরা। মজার ব্যাপার হইছে, আজকে পৃথিবীতে আমরা রাষ্ট্রবিজ্ঞানের যত থিওরি পড়ি, সমাজ বিজ্ঞানের যত থিওরি পড়ি, ইভেন অর্থনীতির যত থিওরি পড়ি, তার অধিকাংশই ইবনে খালদুনের কাছ থেকে নেয়া। কেউ কেউ স্বীকার করছে, কেউ কেউ করেনি। কিন্তু কেউ যদি ইবনে খালদুন ভালো করে পড়ে, সে জানে যে সকল তত্ত্ব ইবনে খালদুনের তত্ত্বের কি রিফারবিশড রূপ। আমি বলতে পারছি। এখন এই আসাবিয়া তত্ত্ব আলোচনা করতে গিয়া উনি এর অনেকগুলো ভূমিকা টানছেন। উনি অর্থনীতি নিয়ে আলোচনা করছেন, করনীতি নিয়ে আলোচনা করছেন। ও, আমরা একটা জিনিস জানি যে কোনো জিনিস উৎপাদন মানে কি বলতো, উৎপাদন মানে কি, উৎপাদন জিনিসটা কি, কোনো একটা ন্যাচারাল রিসোর্সে শ্রম যোগ করাকে উৎপাদন বলে। কোনো একটা ন্যাচারাল রিসোর্সে শ্রম যুক্ত করার মাধ্যমে সেটাকে মানুষের উপযোগী করে তোলা, এমন উপযোগী করে তোলা যে মানুষ সেটা মূল্য দিয়ে নিতে রাজি হয়, সেটাকে কি বলে,
হ্যাঁ, উপযুক্ত অনেক পরের শব্দ। উনি কথাটা ঠিক আমি যেভাবে বলছি এভাবে বলছেন। ঠিক আছে? যেটা পরবর্তীতে আমরা রিকার্ডোর বা না রিকার্ডো না, এই ভদ্রলোকের নাম কি মিলের তত্ত্বে পাই আমরা, বা বিভিন্ন তত্ত্বে পাই, ক্লাসিক যুগের তত্ত্বে পাই। উনাকে বলা হয় যে ক্লাসিক যুগের তাত্ত্বিকদের পুরোধা। ক্লাসিক যুগের যেই ধ্যান ধারণায় এখনো আমরা পইরা আছি, বিশেষ করে আমরা কলোনাইজড যে জাতিগুলা বা কলোনাইজড যে অঞ্চলগুলা, এরা তো এখনো ক্লাসিক যুগের থেকে বেরোতে পারছি না। এখনো আমাদেরকে রিকার্ডের খাজনা তত্ত্ব পড়ানো হয়। এই জিনিসটা যে কি দরকার এটা আমিও বুঝছি না, রিকার্ডো নিজেও থাকলে বুঝতো না। রিকার্ডো নিজে থাকলে দেয় ফাউল জিনিস রাখছে বিষয়টা আমি তোমাকে কইতে পারছি। রিকার্ডো যদি নিজে থাকতেন কইতে এইগুলো স্কুলে পড়ায় নাকি এসব এই যুগে, বুঝাইতে পারছি? তো রিকার্ডোর যে খাজনা তত্ত্ব সেটা ওনার কাছ থেকে নেওয়া, হুবহু অক্ষরে অক্ষরে কপি করা। আমি কি বুঝাই দিতে পারছি? বরং রিকার্ডো এগুলাকে কি করছে, ইউরোপের উপযোগী করে বলছেন। আর উনি এটাকে কি করছেন, বীজগণিতের সূত্রের মতো করে বলছেন, বিমূর্ত করে বলছেন, মৌলিক নীতি হিসাবে বলছেন। আর রিকার্ডোদের হচ্ছে রিকার্ডো, জন স্টুয়ার্ট, মিল টিল, এদের এদের কাজটা হচ্ছে এরা এটাকে ইউরোপের উপযোগী কইরা এটাকে জাস্ট ওনারা কি করছেন, ইন্টারপ্রেট করছেন। আমি কি বলতে পারছি? এই জিনিসটা তুর্কিরা যেদিনতে বুঝে গেছে সেদিনতে তুর্কিরা মানুষ হয়ে গেছে। তুর্কিরা এখন দুনিয়ার না এইভাবে শাসায়, এই আমরা গতকালকে ছিলাম, উসমানী ছিলাম, আমরা কিন্তু আবার উসমানী হয়ে যেতেছি। দেখো না ওদের শাসকদেরকে আমরা সুলতান কই, লক্ষ্য করছো? ওরা জিনিসটা বুঝা ফেলাইছে। এই জন্য তুর্কিরা এখন দেখা যায় যে পশ্চিমা চিন্তা চেতনার কি করতে পারে, রীতিমতো চ্যালেঞ্জ করে তুর্কিরা। এবার আসি অর্থনীতি বললাম একটুখানি, খাজনা তত্ত্ব বললাম একটুখানি, সমাজতত্ত্বের অনানুষ্ঠানিক জনককে, আনুষ্ঠানিক জনক হচ্ছেন অগাস্কোত। অগাস্কোতের গুণ কি জানো? অগাস্কোতের গুণ হচ্ছেন উনি ইউরোপীয়, এই জন্য উনি জনক হয়েছেন। আর ওনাকে ইবনে খালদুনকে বলা হয় অনানুষ্ঠানিক জনক, কারণ উনি ইউরোপীয় না। ঠিক আছে, এটা আমি ইবনে খালদুনের তত্ত্ব দিয়া ব্যাখ্যা করি কেন অগাস্কোত আনুষ্ঠানিক জনক, ইবনে খালদুন আনুষ্ঠানিক জনক না। ইবনে খালদুন বলছেন যে আমরা তো প্রথমে আসাবিয়া কি গোত্র, রক্ত সংহতি, গোত্র সংহতি, তারপরে কনফেডারেশন, ফেডারেশন, কনফেডারেশন, এগুলো গঠন করে আমরা কি করে, মানুষ একটা সমাজকে বা একটা রাজ্যকে দখল করে একটা রাষ্ট্র তৈরি করে। আচ্ছা, রাষ্ট্র ব্যাপারটা সম্পর্কে আছে, এটা নিয়ে আমি একটু পরবর্তীতে আলোচনা করব। আজকে যারা আমরা রাষ্ট্রে বসবাস করি, আজকের এই জাতিভিত্তিক রাষ্ট্র ধারণা কিন্তু সাবেক আমলের বা তোমার মনে করো 19 শতকের আগের রাষ্ট্র ধারণা এক না, ভিন্ন। এটা তো আমরা জানি সবাই, শুধু ভিন্ন না, কোয়াইট ডিফারেন্ট। একসময় রাষ্ট্র বলতে বোঝা যায় তো একজন শাসকের অধীনে যতটুক জায়গা আছে, যতটুক অঞ্চল আছে, ঠিক আছে, সেই অঞ্চলের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম ছিল রাষ্ট্র। তোমাদের কি মনে আছে বিখ্যাত একটা উক্তি, যেটার জন্য এই ভদ্রলোককে ভিলেন বলা হয়, আমি রাষ্ট্র, চতুর্দশ লুই এই কথাটা বলছিলেন, আমি রাষ্ট্র। এটা কি খুব বেশি ভুল ছিল? খুব বেশি ভুল ছিল না। আমরা এই যুগে খারাপ চিন্তা করি হালায় কত বড় ফাউল, ওইটাকে আমি রাষ্ট্র। ঠিক আছে, একেবারে ঠিক হাসিনা ছিল, মানে আমরা তার হাসিনা কই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে উনি ওই সময় সঠিকই ছিলেন। বরং হাসিনা যখন বললেন আমি রাষ্ট্র, তখন সে ভুলে গেছে, তখন সেটা অপরাধ হয়েছে, এটা স্বৈরতন্ত্র হয়েছে। উনি যখন বলছেন আমি রাষ্ট্র, তখন এটা স্বৈরাচারী হয় নাই, ওইটা উনি উনার ওই সময়ের রাষ্ট্রটা কি কেমন এটা বুঝাইছে। যেহেতু উনি রাষ্ট্র ছিলেন, সেহেতু কি হয়েছে, বিপ্লব হয়েছে এই আমি রাষ্ট্রটাকে ভাঙার জন্য। হাসিনা যখন বলছে আমি রাষ্ট্র, কারণ কারণ উনি তখন সঠিক ছিলেন। আর তখন কোন রাষ্ট্র ব্যবস্থা বদলানোর দুইটাই উপায় ছিল, বহিরাক্রমণ অথবা বিপ্লব, মানে বিদ্রোহ। তো বিদ্রোহ করতো ওই আসাবিয়াওয়ালারা, কিন্তু বিদ্রোহ আসাবিয়াওয়ালারা করতো, কিন্তু বিপ্লব কারা করতো জনগণ, সাধারণ মানুষ, যারা কোনো আসাবিয়ার সদস্য না ডাইরেক্ট। এরা ভিন্ন আসাবিয়া তৈরি করত, ভার্চুয়াল আসাবিয়া। যেমন আমরা এর আগে কয়েকটা বিপ্লব দেখছি। ইয়ার যে বিপ্লবটা, স্পার্টাকাসের বিপ্লব তো তোমার মনে আছে, এটাকে বলা হচ্ছে দাস বিদ্রোহ। দাস এবং তোমার মনে করো যে বিভিন্ন পিজেন্টস, তারা এই বিদ্রোহটা করছিল। এটা ছিল একটা বিপ্লব প্রচেষ্টা।
আমি কি কইতে পারছি? আচ্ছা, এবার আসো। তো ইবনে খালদুন একটা জিনিস বলতেছে যে এরপরে যখন রাষ্ট্রটা তৈরি হয়ে যায় তখন রাষ্ট্রের স্থিতির জন্য কয়েকটা কাজ করা হয়। তার একটা হলো আইন। তার প্রধান জিনিসটা কি? আইন। তুমি একটা জিনিস লক্ষ্য করো, হাসিনাকে আমরা খেদাইছি কারণ তার আইনগুলা কি? কালো আইন, এবং সেগুলা একজন আত্মসম্মান বোধসম্পন্ন মানুষের পক্ষে মানাটা কি সম্ভব না। এখন পর্যন্ত হাসিনা যাওয়ার পর যতগুলা ফাইট হয়েছে, কত কিলে হয়েছে, আইনটা কেমন হবে, সংস্কার কমিশন, জুলাই সনদ, তারপরে হলো গিয়া তোমার এই সংবিধান সংস্কার, এগুলো প্রত্যেকটা কিলে ফাইট আইন। তো উনি বলছেন এরপর মানুষকে কি করে এরপর শাসন করা হয় বা মানুষকে ঐক্যবদ্ধ রাখা হয়? আইন দিয়া। দ্বিতীয় কি দিয়া জানো? উনি বলতেছেন শিক্ষা দিয়া। তুমি একটা উদ্ধৃতি মনে আছে তোমার, যে আজকের যুগের প্রধান সমস্যা কি? পুঁজিবাদ বনাম সমাজতন্ত্র না, ঠিক আছে? ইতিহাস বনাম প্রপাগান্ডা। ইতিহাস না, শিক্ষা। শিক্ষা বনাম প্রপাগান্ডা। বিষয়টা বুঝছো? দ্বিতীয়টা হলো মানুষকে শিক্ষা। শিক্ষা দিয়া কি করা হয়? মানুষকে শিক্ষা দেওয়া হয় যে এটা হলো রাষ্ট্র, রাষ্ট্রের সাথে এইভাবে আচরণ করতে হয়, রাষ্ট্রকে এইভাবে ট্যাক্স দিতে হয়, রাষ্ট্রকে এই করতে হয়, সেই করতে হয়, তোমার এইভাবে আচরণ করতে হবে, তোমার এই দক্ষতা অর্জন করতে হবে। বিষয়টা বুঝতে পারছো? শিক্ষা। এখন তোমার হাতে যদি শিক্ষা না থাকে, তোমার হাতে কি থাকবে না? আইন এবং শিক্ষা যদি তোমার হাতে না থাকে, তাহলে তোমার হাতে কি থাকবে না? রাষ্ট্র ক্ষমতা থাকবে না। তাহলে আইন এবং শিক্ষা তোমাকে নিতে হবে। এখন শিক্ষার ভিতরে যদি ঢুকিয়া কোনো মুসলিম বিদ্বেষী, যারা কিনা মুসলিম ইয়ার সাথে ফাইট দিতেছে, উসমানীদের সাথে ফাইট দিতেছে, তার বাচ্চারা সে পড়ায় যে সমাজ বিজ্ঞানের জনক ইবনে খালদুন, তাইলে তার ওই সংঘ তার আসাবিয়া কি টিকবে? তার আসাবিয়া কিন্তু টিকবে না। যেহেতু ইউরোপীয় আসাবিয়া দিয়া বিশ্ব শাসন করতে হবে, তাইলে সকল কিছুর জ্ঞান বিজ্ঞান ধারক বাহক কে হতে হবে? ইউরোপিয়ান হতে হবে। ইভেন তোমাদেরকে ছোট্ট একটা জিনিস বলি, আমরা তো ফিবোনাক্কির বা ফিবোনাচ্চির নাম শুনছি। ফিবোনাচ্চি কনসিকুয়েন্স আমরা সবাই জানি না? জানি। তুমি ফিবোনাচ্চির ছবি এখন সার্চ দাও গুগলে, যে ছবিটা বাইরে বউ দেখবা যে একজন প্রায় মুসলিম মানুষ, যিনি মাথায় পাগড়ি, গায়ে জুব্বা পিনতেন, এবং একটা একটা বিতর্ক মনে আছে, ওনার দাড়ি ছিল ফিবোনাচ্চির। বিষয়টা বুঝছো? কিন্তু এখনো যে কল্পনা থেকেও যারা আঁকছে ওনার ছবি, কেউ কিন্তু ওনাকে পাগড়ি এবং জুব্বা ছাড়া আঁকতে পারে নাই, কারণ উনি সবসময় পাগড়ি আর জুব্বা পিঁধে থাকতেন। শক্তিশালী ধারণা আছে যে উনি মুসলমান ছিলেন। মুসলমান না থাকলেও উনি মুসলিম কালচার অন্তত ওনার জীবনযাপনে পালন করতেন। ফিবোনাচ্চি তিনি নিজে বলতেন যে এটা আমার আবিষ্কার না, এটা আমি গুরুদের কাছ থেকে শিখছি। কিন্তু ইউরোপে এটা কার নামে চলছে? এটা কিন্তু ইমাম রাজির দেয়া থিওরি, ফিবোনাচ্চি থিওরি, রাজির দেওয়া থিওরি। কিন্তু ইউরোপে কার নামে চলে? ফিবোনাচ্চির নামে। ওয়াই? আসাবিয়া। আমি কি বলতে পারছি? একজন ইউরোপীয় এটার কি ধারক বাহক হতে হবে, প্রধান হতে হবে। ইউরোপীয়রা যখন মুসলমানদের কাছ থেকে সকল ধরনের জ্ঞান বিজ্ঞান নিয়ে নিজেদেরকে আলোকিত করলো, তখন তারা একটা মুভমেন্ট তৈরি করলো। মুভমেন্টের নাম কি? হেলেনিক অ্যাপোস্টোলজির কি করা? পুনর্জাগরণ, রেনেসাঁস। রেনেসাঁস দো হেলেনীয়, হেলেনিক কি জানি এরকম শব্দটা, মানে হেলেনীয় জ্ঞান বিজ্ঞানের পুনরাবিষ্কার। হেলেনিক জ্ঞান বিজ্ঞান তো বুঝছো? গ্রেকো রোমান, গ্রেকো রোমান জ্ঞান বিজ্ঞানের পুনর্জন্ম। আমি কি বলতে পারছি? তারা এই নামটা দিল কেন? কারণ মুসলমানরা কোন এক যুগে গ্রেকো রোমান জ্ঞান কিছুটা গ্রহণ করছিল, বা তাদের তাদের যে নিজস্ব মুসলমানদের যে জ্ঞান বিজ্ঞানের যে বিশাল সমুদ্র, এটার উৎসমুখটা কি ছিল? এটা বাস্তব সত্য যে অন্যতম একটা উৎসমুখ ছিল হেলেনীয় জ্ঞান বিজ্ঞান। তাই তারা কি করছে জানো? সকল মুসলিম টার্মিনোলজি বাদ দিছে। বিষয়টা বুঝছো? নিজেরা ছিল মূর্খ, অশিক্ষিত। তারা কি করছে তখন? ওই যে দুনিয়ায় ইয়া ইভেন নৌবিদ্যাটা মুসলমানদের কাছ থেকে শিখা, কম্পাসটা মুসলমানদের কাছ থেকে। কম্পাসের আবিষ্কর্তার নাম নাই। ইভেন লিওয়ান হুককে বলা হয় কি, এই যে ইয়ার আবিষ্কর্তা, যে কি
অনুবীক্ষণিক যন্ত্রের আবিষ্কর্তা, অনুবীক্ষণ যন্ত্রের আবিষ্কর্তা। কিন্তু লিওন হুকের পরিচয় তুমি পড়তে যাবা, ওখানে লেখা আছে যে তিনি একজন চশমা তৈরিকারক ছিলেন। চশমাটা কে তৈরি করছে এটা এখানে পাবা। কোষ সম্পর্কে প্রথম কে আলোচনা করছে আমরা জানি হুক। কিন্তু সে যে আলোচনাটা করতে আনছে তার উৎসটা কি? তোমার মনে হবে যে তার কাছে নাজিল হয়েছে কিতাব। বিষয়টা বুঝছো? গ্র্যাভিটি নিয়ে প্রথম আলোচনা কে করছে? নিউটন। তোমাকে তাই জানানো হইতাছে। কিন্তু নিউটন তো নিজের বইয়ে যে আলোচনাগুলো করছে, নিউটনের কোনো গুরুর নাম আমরা জানি না। জানি? কেউ জানে না। ওয়াই? আসমান দানা দিল না, তাহলে মাথার উপরে আপেল পড়ছে, বুঝছো? এরপর হ্যাঁ তাই লেছে সব। এই গল্পটা বানাইতে হয়েছে, নাহলে পোলাপানটা বুঝাবো কেমনে? পরে যখন দেখছে যে না এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, পরে গেছে এটা ফাউল গল্প, পরে বাদ দিলাইছে। অথচ টেক্সট বুকে, স্কুল টেক্সট বুকে এই কথাটা, এই গল্পটা ছিল। মজার ব্যাপার হচ্ছে আমি সেই সর্বশেষ ব্যক্তি যে বইটা পড়ছি। অবশ্য এই বইটা আমার কিছুদিন আগেই শেষ হয়ে গেছে, কিন্তু আমি বইটা পড়ছি। মজার ব্যাপার হচ্ছে ভারতে আমাদের পরে এই কথাটা বাদ দিছে, ইন্ডিয়ায় আমাদের প্রায় 10 বছর পর ওদের টেক্সট বুক থেকে এই গল্পটা বাদ দেওয়া হয়েছে। আমাদের 10 বছর পর বাংলাদেশের। তোমরা কি মজাটা বুঝছো? ওর মাথায় আপেল পড়াটা, মানে আমাদের এখানে আপেল পড়াটা 10 বছর আগে নেয়, এই আপেল 10 বছর পর্যন্ত ইন্ডিয়ায় পড়ছে ওদের মাথায়। মানে নিউটনের আপেল কিন্তু দুনিয়ার সবাই জানে। এখন এটা নিয়ে অনেক ট্রল হয় যে পৃথিবীর কয়েকটা আপেল পৃথিবী বদলাই দিছে। আদম হাওয়ার আপেল, নিউটনের আপেল, আর স্টিভ জবসের আপেল, বুঝছো? এই 3 আপেল দুনিয়া বদলাই দিছে। আমি কি বলতে পারছি? আচ্ছা, মাঝখানে আরেকটা আপেলের কথা বলা হয়, ওই যে তোমার ওই যে অ্যাপেল অফ ডিসকর্ড, যেটা মায়ের হয়েছিল ওই 3 দেবীর পরে, হ্যাঁ বুঝো, ওই ট্রয় আর ইয়ার যে ফাইটটা হয়েছিল, এই আপেলটারও কওয়া হয় 4 আপেল, হোয়াটএভার। তো যেটা বলতেছি, উনি বলছেন যে মানুষকে শাসন করা হয় কি দিয়া? আইন দিয়া এবং শিক্ষা দিয়া। অর্থাৎ শিক্ষা হইল গিয়া সমাজে স্থিতি আনা, রাষ্ট্রকে সংহত করার অন্যতম একটা উপায়। উনি এটা প্রথম আলোচনা করছেন। মজার ব্যাপার হচ্ছে এই তত্ত্বটা বুঝার জন্য পৃথিবীবাসী এখন পর্যন্ত কি প্রস্তুত না। আমি জোর দিয়া কইতাছি কথাটা, যে পৃথিবীবাসী এখন পর্যন্ত প্রস্তুত না এই তত্ত্বটা বুঝার জন্য। অথচ উনি 1400 সাল হওয়ার আগে এই কথা বলে গেছেন। আমি বলতে পারছি যে আইন দিয়া এবং কি শিক্ষা দিয়া, জ্ঞান দিয়া কর নাই, শিক্ষা দিয়া। প্রায় সময় একটা কথা কই না যে বাঙালি যতদিন পর্যন্ত স্কুলে যাবে জ্ঞানের জন্য ততদিন বাঙালি কিছু করতে পারতো না, মনে আছে তো আমার এই কথাটা? কারণ জ্ঞান স্কুলের বাইরেই থাকে, স্কুলে জ্ঞান থাকে না, হোয়াট এভার। মানে আমি আসাবিয়া তত্ত্বকে ছোট 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 ভাগে ভাগ করে কইতাছি আর কি। এবার আসো, উনি এই আসাবিয়া তত্ত্বে এর পরের অংশটায় আসি, যে স্থিত হয়ে গেল একটা সাম্রাজ্য, এটা ক্ষয় কেন হয় এবং দুর্বল শাসক আসবেই, এটাকে উনি ভবিতব্য বলতেছেন। বিষয়টা বুঝতে পারছো? মজার ব্যাপার হচ্ছে আজকের দুনিয়াতে আমরা এই জিনিস দেখি না। আজকের দুনিয়া আমরা এই জিনিস দেখি না, দেখি দেখি না। এখন আমি তোমাদের একটা মজার জিনিস বলবো। আজকের জাতীয়তাবাদকে বলা হচ্ছে যে বৃহত্তর আসাবিয়া। এটা আমি বলতেছি না, পণ্ডিতরা বলতেছেন, যারা জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করছেন তারা বলতেছেন যে ইবনে খালদুনের বর্ণিত আসাবিয়া, ঠিক আছে, একটা পলিশড রূপ হচ্ছে আজকের আসাবিয়া বা জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের আলোচনাটাকে এখানে আনবো, কেন আনতে হয় একটু বলি আমি। আজকে রাষ্ট্র বিষয়ক চিন্তায় আমাদের কিন্তু অনেক পরিবর্তন আসছে। একসময় রাষ্ট্র বিষয়ক চিন্তাগুলো কেমন ছিল দেখো। গ্রিক রাষ্ট্রগুলো, নগর রাষ্ট্রগুলো সম্পর্কে আমরা জানি, এবং আমি একদিন পড়ালেখা করলাম গ্রিক নগর রাষ্ট্রগুলা লয়া, যে গ্রিক নগর রাষ্ট্রগুলা কেমন ছিল, রাষ্ট্র কদ্দুর ছিল, রাষ্ট্রের এই নগরের বাইরে রাষ্ট্র কদ্দুর ছিল, তাদের সাথে রাষ্ট্রের আচরণ কি ছিল।
এগুলো নিয়ে আমি পড়ালেখা করছি একদিন খুব মনোযোগ দিয়া। তারপর মনে করো আমাদের যে ওই যে মহেঞ্জোদারো হরপ্পা মানে সিন্ধু যে সভ্যতায় যে নগর রাষ্ট্রগুলোর আমরা উপস্থিত পাই, একসময় রাষ্ট্র ছিল শিক্ষিত লোকদের রাজ্য সম্পর্কিত ধারণা। একটা সময় ওইখানে কিছু শিক্ষিত বিলাসী লোক ওরা গিয়া বসবাস করত। ও রাষ্ট্রের লোকের কিন্তু নাগরিকতার একটা সম্পর্ক আছে। যেমন গ্রিক রাষ্ট্রের নগরের ভিতরে যারা থাকতো সবাই কিন্তু নাগরিক ছিল না। যে নাগরিক ছিল না তার কি কি ছিল না? রাষ্ট্র প্রদত্ত সুবিধা গ্রহণ করার অধিকার। রাষ্ট্র বিভিন্ন ধরনের সুবিধা দিত। যেমন রাষ্ট্রের কোনো নাগরিক ভিক্ষুক হয়ে গেলে রাষ্ট্র তারা কি করতো? দোকান খুলে খুলে রুটি দিত, রেশন, যেটাকে আমরা বলি রেশনিং। বিষয়টা বুঝছো? কিন্তু দেখা গেছে অন্য একটা মানুষ পানির অভাবে মরে গেলে রাষ্ট্র কষ্ট করে পানি পর্যন্ত দিছে না, কেউ ব্যক্তিগত দয়া যদি দেয়। তুমি একটা রাষ্ট্রে অবস্থান করছো, বিরাট ধনী হয়ে গেছো, লাভ নাই। রাষ্ট্র তোমার কাছে কর নিবে কিন্তু রাষ্ট্র তোমাকে সুরক্ষা দিবে না। আমি কি বলতে পারছি? এই ছিল এক সময় রাষ্ট্র। এবার আসো আরেকটা রাষ্ট্র, রাজ্যগুলা। রাজ্যগুলা কোন ধরনের রাষ্ট্র ছিল? এখানে কোনো নাগরিক ধারণা ছিল না। রাজ্যে 3 জন লোক ছিল মাত্র, 3 ধরনের লোক। এক, সর্বোচ্চ শাসক বা সার্বভৌম শাসক, যিনি ছিলেন রাজা। রাজা আর তার পরিবারের সদস্যরা, এরা ছিলেন কি সার্বভৌম। 2, এলিটস। এলিটসরা নাগরিক মর্যাদা পাইতো, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের পরামর্শ নেওয়া হইতো, মতামত নেওয়া হইতো না। পরামর্শ গ্রহণ করা হইতো, তাদেরকে বলতে হইতো যা আপনা আপনিই সঠিক, কিন্তু এইভাবে যদি আপনি করেন তাহলে আপনি আরো বেশি সঠিক হবেন। অর্থাৎ আপনি ডান দিকে যেতে চাইতেছেন, যেহেতু আপনি রাজা, আপনি সার্বভৌম, আপনার তো কোনো অপরাধ ভুল হইতে পারে না, তাহলে আপনিই সঠিক। কিন্তু আমরা যদি বাম দিকে যাই তাহলে আপনার এই কাজটা আরো বেশি সঠিক হবে। আমি কি বলতে পারছি? তাহলে ওখানে কোনো নাগরিক ছিল না, যদিও রাষ্ট্র ছিল। তাহলে প্রথমে এলেন সার্বভৌম, যিনি বা সার্বভৌমত্ব যাদের হাতে, সার্বভৌম শাসক। আর দ্বিতীয় হলো এলিটস। আর বাকি সবাই কি? প্রজা, মানে ভাড়াটিয়া। তারা এই রাজ্যে আছে, এই কারণে তাদের কর দিতে হবে। রাজার মর্জি, পোষাইলে হ্যাঁ কিছু দিব, তোমার না দিলে নাই। করের সংজ্ঞা কি ছিল জানো একটা সময়? রাষ্ট্রকে, এটাও ইবনে খালদুন পরবর্তী, না এটা ইবনে তাইমিয়া মনে হয় দিচ্ছেন সংজ্ঞাটা এরকম। রাষ্ট্রের, রাষ্ট্রকে দেয় বাধ্যতামূলক, রাষ্ট্রকে বাধ্যতামূলক দেয় বা প্রদেয় অর্থের নাম কি? কর। যার বিনিময়ে তুমি আশা করতে পারো না। বাধ্যতামূলক রাষ্ট্রকে প্রদেয়, যার বিনিময়ে কি আশা করা যায় না, সেটাকে কি বলা হয়? কর। কিন্তু আধুনিক রাষ্ট্রে কি সুবিধা, এই করের এই সংজ্ঞাটা রয়েছে। আমি তখন ঝাড়ি মারি, এই রাষ্ট্রকে আমি ট্যাক্স দিই, তাহলে এরকম হবে কেন? আমি বলি না এটা। এটা কেন বলি একটু পরে বলতেছি। তো আর তৃতীয় ধরনের রাষ্ট্র, এগুলোকে 2 ধরনের রাষ্ট্র ছিল আগে, বিষয়টা বুঝছো? তৃতীয় ধরনের রাষ্ট্রটা কিরকম? আমরা আজকে যে রাষ্ট্রগুলায় বাস করি, আজকে যে জাতি রাষ্ট্রগুলায় বাস করি, এখন দেখো আগের ওই রাষ্ট্রের সিস্টেমটা কি ছিল? ওই যে তোমার নগর রাষ্ট্রগুলোর সিস্টেম কি ছিল? নগর রাষ্ট্রের সিস্টেমগুলো এরকম ছিল যে ওই নগরটা যতদিন আছে রাষ্ট্র ততদিন আছে, নগর নাই রাষ্ট্র নাই। বিষয়টা বুঝছো? আচ্ছা, রাজার ক্ষেত্রে কি ছিল? ওই নগর রাষ্ট্রগুলা ওই জায়গাটা, ওই রাষ্ট্র কিন্তু সরে যেতে পারতো না, নগর রাষ্ট্রগুলা ওই জায়গাটা ভিত্তি করে, ওই স্থানটা ভিত্তি করে রাষ্ট্রটা গড়ে উঠতো। আর ওই নির্দিষ্ট মানুষগুলা, ওই নির্দিষ্ট সিস্টেমটা। কিন্তু রাজ্যের ক্ষেত্রে কি হইতো? রাজ্যের কোনো নির্দিষ্ট আকার বা সীমানা ছিল না, রাষ্ট্র, রাষ্ট্র সরে যেতে পারতো তখন। যেমন তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিই। একজন বিখ্যাত রাজা, ইতিহাস বিখ্যাত রাজা, একজন রাজার নাম ছিল ইয়াজার হারানা, ওনার নাম জানে কি? ওই যে বখতিয়ার খলজি, লক্ষণ সেন। লক্ষণ সেন যখন রাজত্ব করে তখন তার রাষ্ট্রকুণ্ডা ছিল বাংলার বড় অংশ, লক্ষণ সেনের রাজ্য ছিল, ওইটুকু তো তার রাষ্ট্র ছিল। পরবর্তীতে
নদিয়া যখন জয় করেন, নদিয়া ছিল তার রাজধানী, নদিয়া যখন জয় করেন খলজি, তখন লক্ষণ সেনরা কোন দিকে চলে যান? মুন্সিগঞ্জের দিকে, বিক্রমপুরের দিকে, মানে বর্তমান মুন্সিগঞ্জের দিকে। তখন তার রাষ্ট্র কিন্তু সরে যায়, রাষ্ট্র সরে গেছে না, এখান থেকে মায়ের খেয়ে সরে পড়ছে, এখানে রাষ্ট্র সরে গেছে, লক্ষ্য করছো? ওই বিক্রমপুরের দিকে ছোট্ট রাষ্ট্রের সাইজও ছোট হয়ে গেছে, মানে রাষ্ট্রের সাইজ স্থায়ী কোনো বিষয় ছিল না, এমনকি রাষ্ট্রের অবস্থান স্থায়ী ছিল না। যেমন একজন রাজপুত্র, সে দেখা গেছে বিতাড়িত হইছে তার রাজ্য থেকে, তার সাথে অনুগত মানুষরাও কি তার সাথে চলে আসছে। ব্রিটিশ আমলে এই ঘটনা ঘটছে, মণিপুরের রাজা ওনাকে কি করছে, ইয়াতে পাঠায় দিছে, বাংলায় নির্বাসন দিছে ইংরেজরা, উনি উনার ইয়ালে সব লয়ে এদিকে চলে আসছেন। ওনার যে অনুগত যারা ছিল, ওনার অনুগত সৈন্য, ওনার অনুগত প্রজাদেরকে নিয়ে সিলেট চলে আসছেন। এখানে উনি ছোট্ট, অতি ছোট্ট একটা রাজ্য উনি চালাইতেন। তার মানে রাষ্ট্র সৈরা আসছে, মণিপুর থেকে কই আসছে? সিলেট। চাংমা রাজা, সম্ভবত কিতাব মৌ বেটার নাম, মৌ কিতাব কিছু কি নাম আর কি, চাকমাদের নাম যেরকম এরকম। কম্পকনগর খাইছে মায়ের, মায়ের খেয়ে কই চলে আসছে? পার্বত্য চট্টগ্রামে। এখানে এসে সে রাজত্ব তৈরি করছে, ছোট্ট একটা রাজ্য, তাও কিন্তু অধীনস্থ রাজ্য, বাংলা সুলতানদের অধীনে ছোট্ট একটা রাজ্য চায়া নিছে, ভিক্ষা করা রাষ্ট্র। তার মানে রাষ্ট্রও চলে আসছে এখানে। আমি কি বলতে পারছি? ত্রিপুরার ক্ষেত্রে সেম ঘটনা ঘটছে, এরকম প্রচুর জায়গায় এরকম হয়েছে। এখানে মার খাইছে, যেমন মনে করো উমাইয়ারা মার খাইতেছে, একজন উমাইয়া রাজপুত্র তার ইয়াদেরকে নিয়া, তার এক ভাইকে নিয়া, আর কিছু মাত্র উমাইয়াদের প্রতি অনুগত কিছু মানুষ নিয়া ওই সমুদ্র টমুদ্র পার হইয়া গিয়া কই উঠছে? স্পেনে গিয়া উঠছে। সেখানে গিয়া সে দেখলো যে স্পেনের মানুষগুলো অসুখী, ঠিক আছে, সে কি করলো, এরকম আসাবিয়া এরকম গুটু করলো কয়েকজনের লগে, কয়েকটা এলিটের লগে, যে আয় আমরা এই রাজারে খেদাইয়া দিই। খেদাইয়া দিয়া সে ওখানে কি করছেন, ওই স্পেনে উমাইয়া শাসন তৈরি করছে। তখন এই পাশে কাদের রাজত্ব? উমাইয়াদের মূল রাজত্ব তখন আব্বাসীরা বসা, রাষ্ট্র বদলে গেছে। আর রাষ্ট্র স্থানান্তর কই হইছে? স্পেনে হইছে উমাইয়া রাষ্ট্রটা। আমি বলতে পারছি? তাহলে রাষ্ট্র এরকম কি অস্থিতিশীল ছিল, রাষ্ট্র ধারণাটাই ভিন্ন রকম ছিল। আচ্ছা, স্পেনে মুসলমানরা গেল, মুসলমানরা যাওয়ার পরে কি হয়েছে? স্থিতিশীল হইলো। স্পেনের শিক্ষা কিন্তু খুব আলোচনা করা হয়, জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার, জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন বড় বড় ইউনিভার্সিটি খুলতেছে তখন, ঠিক আছে, চমৎকার আইন, মানুষ সুখী, ওই যে আইন আর শিক্ষা, তারা শাসন শুরু করছে। কিন্তু একসময় এগুলো রিচুয়ালে বদলে যায়, আইনগুলা রিচুয়াল হয়ে যায়। প্রথম দিকে আইনগুলা কি জন্য করা হইতো? প্রয়োজন। কিন্তু পরবর্তীতে আইনগুলা কি হয়ে যায়? রিচুয়াল, যেটা এইভাবে চলতেছে, এটা এইভাবেই থাকুক। তখন ওই যে মানুষের প্রয়োজন বা সময়ের যে প্রয়োজন আছে, টাকা যায় ওয়াক, এটা আর পূরণ হয় না। এটা পূরণ না হওয়ার ফলে কি হয়? আইনগুলা অকার্যকর হয়ে যায়, ঠিক আছে। আইন অকার্যকর হওয়ার মানে কি? শাসন অকার্যকর হওয়া। শিক্ষা তখন বহু বিস্তৃত হয়ে যায়, এবং শিক্ষার যে মূল উদ্দেশ্য, ওই যে রিচুয়ালিস্টিক হওয়ার কারণে সেটা থেকে সব দূরে সরে যায় শাসকরা। শাসকরা দেখে খায় কাম নাই, বিলাস বেসনে মত্ত হয়ে যায়। এভাবে কি হয়? একটা সাম্রাজ্যের, একটা সভ্যতা ডিক্লাইন হয়। এটা হলো আসাবিয়ার মূল গল্প। আর এই আসাবিয়া তত্ত্বটা আলোচনা করতে গিয়ে উনি বিশাল বড় ভূমিকা দিচ্ছেন। অর্থাৎ আমরা ইবনে খালদুনের যে জ্ঞানতাত্ত্বিক কাজগুলা পাই, জ্ঞানতাত্ত্বিক শব্দটা বারবার বলতেছে আজকে, তাই না? এটা সে মূলত কেন্দ্রীয় প্রত্যয়, আসাবিয়াকে কেন্দ্রীয় প্রত্যয় ধইরা উনি কাজ করেন। এবং আজকের দুনিয়াতেও যত ধরনের রাষ্ট্রবৈজ্ঞানিক সামাজিক চিন্তা তুমি পাবা, সবগুলা উনারই দেখবা ইকো আছে। উনার যে ইকো ছিল একটা সময়, উনি এটাকে কি করছেন বীজগাণিতিক, আমি আগেই বলছি, উনি এটা বীজগাণিতিক ভাবে বলছেন। ওই দিন আমি কথাটা বলছিলাম যে ইবনে খালদুনের প্রধান কাজটা কি, সবকিছুকে উনি কি করছেন, একটা সূত্রবদ্ধ করছেন। আজকে আমাদের যার যখন প্রয়োজন পড়ে, সেই সূত্রটা থেকে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, বিভিন্ন অনুসিদ্ধান্তে আসতে পারি, পাটিগণিতে রূপান্তর করতে পারি। এটা কিন্তু ইবনে খালদুনের সবচেয়ে বড় গুরুত্ব এখন পর্যন্ত, যে জন্য পশ্চিম এখনো ইবনে খালদুন পশ্চিমে গুরুত্বপূর্ণ। পশ্চিমারা যখন বড় বড় কথা কয়, তখন ওদের মুখ বন্ধ করা যায় একমাত্র ইবনে খালদুনের নাম কয়া। আরো কয়েকজন আছেন, আবু রুশদ। যেমন আমার চিন্তা ভাবনা আছে, আসাবিয়ার পরবর্তী আলোচনা আমি দুইজন মানুষকে নিয়ে আলোচনা করব পরবর্তী সেশন গুলাতে। আবু রুশদ আর ইবনুল আরাবি, ওনাদের রাষ্ট্রতত্ত্ব নিয়ে, গাজালির রাষ্ট্রতত্ত্ব নিয়ে আলোচনা করব। ও, এখানে ইবনে খালদুনের আরো কয়েকটা ব্যাপার বলি। ইবনে খালদুন যেটা করছেন,
এটাকে সূত্রবদ্ধ করতে গিয়া এই কাজটা ভালো না মন্দ নৈতিক বিচারে উনি যান নাই। আজকের বিজ্ঞান যে কাজটা করে, কাজটা ভালো না মন্দ এটা উনি বলেন নাই, বলছেন কাজটা এভাবে করলে এভাবে হয়, অর্থাৎ কজ ইফেক্ট, কজ ইফেক্ট ব্যাপারটা উনি কাজ করছেন, যে এই কাজ করলে এই কাজ হয়, এটা এইভাবে ঘটে, আর এটা চিরন্তন। যেমন ভাষা তত্ত্ব নিয়ে ওনার কাজ আছে, উনি দেখাইছেন যে মানুষের ভাষা কিভাবে বদলায়, কিভাবে ভাষা প্রভাবশালী হয়। আসাবিয়ার একটা আলোচনার একটা অংশ এটা, যে তুমি প্রতি 12 মাইল পর পর মানুষের ভাষার ভিতরে কি পাবা, পার্থক্য পাবা। এটা আমরা দেখি না? যেমন আমি টিলারগাঁও থাকি, আর এরা কয় মুই, মুই মই তোমারে কইলাম তুমি খল্লায় না দু, খল্লায় না কেনে। আবার ওদের কাছ থেকে একটু দূরে গেলে এরা কিন্তু আর মই কয় না, আমি তোমারে করলাম তুমি খল্লায় না দু, দু এদের কথায়। দুটোটাই কিন্তু সিলেটের ডায়ালেক্ট, ঠিক আছে? আবার তুমি মনে করো গাঙ্গের ওই পার যাও, তাদের ভাষাটা আরেক রকম। বিষয়টা বুঝছো? হিন্দুরা যারা কিনা তোমার এখানে 200 বছর ধরে থাকতেছে, ওদের ভাষাটা আরেক রকম। এরা কিন্তু সিলেটেই থাকে, কিন্তু এদের ভাষাটা আলাদা। লক্ষ্য করছো? কান দিয়ে শূন্য বোঝা যায় লোকটা হিন্দু। তো উনি বলতেছেন যে ভাষার একটা ব্যাপক প্রভাব আছে, আমরা কোন ধরনের শব্দ ব্যবহার করি, শব্দগুলোর পারিভাষিক মান, ওজন, এগুলাও কি করে আমাদেরকে প্রভাব সৃষ্টি করে। এগুলা সমাজের সংহতি, সমাজে মানুষের অবস্থান তৈরি করে দেয়। যেমন তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, ছোট লোকরা দেখবা বউরে তুই করে কয়, আমাদের এখন পর্যন্ত ফকিনীরা তুই করে কয়, লক্ষ্য করছো এটা? পুরো ভদ্রলোক বউরে তুই কয়, দেখছো এরকম দৃশ্য? তুমি কয়। কিন্তু ফকিন্নি বা নিচু বর্গের মানুষ, হ্যাঁ পয়সাওয়ালা হয়ে গেছে, মানে আমি কিন্তু ফকিন্নি সবসময় পয়সা দিয়ে গুনি না, ঠিক আছে? মানে নিচু নিম্ন বর্গের মানুষ, কালচারালি যারা কি নিম্ন বর্গে অবস্থান করে, তারা বউরে তুই কয়, ঠিক আছে? আচ্ছা, এক সময় অভিজাত মুসলিমরা তাদের স্ত্রীকে আপনি করে বলতেন, এবং স্ত্রীকে ডাকতেন বিবি সাহেবা, এবং আপনি করে বলতেন আমাদের অভিজাত মুসলিমরা মুসলিম আমলে। এখন বুঝতে পারছো? আর আপনি, তুই, তুমি, এই শব্দগুলাই যে আমাদের ভাষায় যে এগুলো আছে, এটা কিন্তু মূলত কি করে দিছে, আমাদের অবস্থান কয়া দেয়। জাস্ট স্ত্রীকে সে সম্বোধন করতেছে আপনি কয়া, বিবি সাহেবা আপনি এটা করবেন, এটা করেন, এটা এটা এইভাবে এইভাবে বলতেছে, বিবি সাহেবা বলতেছে। পরে মিডলে যারা আছে, আগে তো মিডল ক্লাস ছিল না, তারা তুমি করে বলতেছে, ঠিক আছে? বইয়ের নাম ধরে কইতাছে, অনেকে বইয়ের নাম না ধরা সে একটা উপাধি ধরে কইতাছে। গ্রামীণ অঞ্চলে কি হইতাছে, বড় মুখের হেরা বিয়ার পরে অপেক্ষা করতো কোন দিন একটা বাচ্চা হইব। বাচ্চা ওটা খুব জরুরি ছিল, কারণ স্বামীরে কি করে ডাকবো, বউরে কি করে ডাকবো, ঠিক আছে? এই জামিলের মা, জামিলের বাপ, এরা পর্যন্ত হ্যাঁ হু দিয়া চলতো এরা। এই যে ওই যে জামিলের বাচ্চা হইলে জামিলের বাচ্চার নাম রাখবো, এর নাম কি রাখবো, আরসালান। ওইটাছি আর কি, এটা যদি উদাহরণ, জামিলের বাচ্চার নাম রাখলো আরসালান, আরসালানের মা গুনরাইনি, ওগো দেখাইনি, আমরা রেইন, এরে ঠিক আছে আমরা রেইন। উনি বলতেছেন যে ভাষা মানুষের কালচারাল অবস্থানটা কি করে দেয়, নির্ধারণ করে দেয়। আমি কি বলতে পারছি? মানুষের কালচারাল যে অবস্থান, অর্থাৎ আমি কালচারালি কোথায় অবস্থান করতেছি, এটা আমার নির্ধারণ কে করে, ভাষা। এটাও ওনার এই আসাবিয়া তত্ত্বের আলোচনার অংশ হিসাবে আসছে। অর্থাৎ আজকের দুনিয়ায় রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ও আরেকটা ব্যাপার, উনি কিন্তু মনস্তত্ত্ব নিয়ে পর্যন্ত আলোচনা করছেন। সমাজ মনস্তত্ত্ব নিয়ে সর্বপ্রথম যেই ব্যক্তি বৈজ্ঞানিক ভাবে আলোচনা করেন ওনার নাম কি, ইবনে খালদুন। এবং এটা আসছে কি করে, আসাবি আলোচনা করতে গিয়া। এই হচ্ছে গিয়া আসাবিয়া তত্ত্ব সবচেয়ে গুরুত্ব। তো আমার একটা, এখন আমি আলোচনা প্রায় শেষ দিকে, তো আমার একটা অনুরোধ সবার প্রতি, আমি জাস্ট কিছু আউটলাইন বললাম, খুব মোটা দাগে দাগে বলছি। অর্থাৎ আসাবিয়া তত্ত্ব এত ব্যাপক এবং বিশাল পরিসর, আমি যদি ছোট্ট একটা অংশ নিয়ে আলোচনা করতে চাই দীর্ঘ সময় লাগবে। তো আমরা কষ্ট করে এটা প্রথমে কি করব, আল মুকাদ্দিমায় পড়ব, আল মুকাদ্দিমা বইটা পড়ব। আল মুকাদ্দিমায় কিন্তু আসাবিয়া ছাড়া আর অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে, আল মুকাদ্দিমা পড়ব। এবং এরপরে এই আল মুকাদ্দিমার যে তাফসির গুলো আছে, বিভিন্ন জন এটার উপর হাসিয়া লেখছেন, বিভিন্ন জন তাফসির লেখছেন, আমরা হাসিয়ার তাফসির গুলো একটু দেখবো, দেখলে লাভটা কি সেটা বলি। একটু আগে যে আমি একটা কথা কইলাম
যে আমরা এখনো রিকার্ডোর যুগের খাজনা তত্ত্ব লয়ে পড়ে আছি, আমরা এখনো মিলের অর্থনীতি পড়ি, ঠিক আছে? অর্থাৎ আমরা খুব বেশি অগ্রসর না, আমরা সেই 1500-1600 সালের দিকে পশ্চিমা পশ্চিমা তাত্ত্বিকরা যেগুলো দিয়া গেছেন ওগুলো এখন পর্যন্ত আমাদের সম্পদ, আমাদের সম্বল। কিন্তু আমরা যদি খালদুন দিয়া শুরু করি তাহলে আমরা কিন্তু ওদেরও পূর্বসূরিকে শুরু করলাম। তাহলে ওরা যে কাজগুলা করছে এই মানের কাজ করা আমাদের পক্ষে তখন নর্মাল সহজ হয়ে যাব। এবং আমাদের নিজস্ব সম্পদ যতদিন পর্যন্ত আমাদের হাতে আসবে না ততদিন আমাদের ভিতরে আসাবিয়া তৈরি হবে না। আমরা আমাদের স্বপ্নের রাজ্যগুলা কি করতে পারবো না, রাষ্ট্রগুলা তৈরি করতে পারবো না। তো আমাদের স্বপ্নের রাষ্ট্র তৈরি করার জন্য আমাদের আসাবিয়ার জন্য শিক্ষা নামক যে ডান্ডাটা আমাদের উপরে পইরা আছে, যেটা দিয়ে আমাদেরকে শাসন করা হয়, সেই ডান্ডাটার বাড়ি থেকে আমরা মুক্ত হইতে পারবো। আমি কি বলতে পারছি? এই হলো গিয়ে ঘটনা। তো এই জন্যই আমাদের ইবনে খালদুন চর্চা করা এবং আমাদের যারা আকাবির আছেন তাদেরকে চর্চা করাটা জরুরি। ধন্যবাদ সবাইকে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।